প্রাচীন বাংলার জনপদ অধ্যায়ে আমরা দেখি ৩৩ পৃষ্ঠা। এখানে অলরেডি একটা মানচিত্র দিয়ে দিয়েছে। মানচিত্রের ভিতরে এটা কি ধরনের মানচিত্র? দেখো, প্রাচীন বাংলার জনপদের মানচিত্র। প্রাচীন বাংলার জনপদ রয়েছে, সে প্রাচীন বাংলার জনপদের মানচিত্র দেওয়া আছে। দণ্ড, ভুক্তি, তাম্রলিপ্ত, পুণ্ড সবগুলো দেওয়া আছে। উত্তরার, সুবর্ণগ্রাম এই জনপদের একটা মানচিত্র দিয়ে দিয়েছে। আর বর্তমানে এখন যে পিডিএফ গুলো আছে খুবই নর্মাল বাজে একটা পিডিএফ গুলো খুব একটা ক্লিয়ার না, আনক্লিয়ার, বাট কিছু করার নেই। প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক অখণ্ড ছিল না। প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক অখণ্ড ছিল না। কোন যুগে? প্রাচীন যুগে। কোন যুগে? প্রাচীন যুগে। কোন যুগে? প্রাচীন যুগে। বাংলা প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক বা অখণ্ড ছিল না। বর্তমান বাংলাদেশের মতো একক বা অখণ্ড ছিল না কোন যুগে? প্রাচীন যুগের বাংলা একটা আলাদা ছিল। সাম্রাজ্য ভিত্তিক বা কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার আগে বাংলা ছোট ছোট অনেকগুলো অংশে বিভক্ত বা স্থানীয়ভাবে শাসিত হতো। সাম্রাজ্য ভিত্তিক বা কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার আগে বাংলা ছোট ছোট অনেকগুলো অংশে বিভক্ত স্থানীয়ভাবে শাসিত হতো। প্রাচীন বাংলার কৃষি নির্ভর এই ছোট্ট ছোট্ট জনবসতিগুলোকে বলা হয় জনপদ। প্রাচীন বাংলার কৃষি নির্ভর এই ছোট্ট ছোট্ট জনবসতিগুলোকে কি বলা হয়? জনপদ। কি বলা হয়? জনপদ বলা হয়। কি বলা হয়? জনপদ বলা হয়। প্রাচীন বাংলার কৃষি নির্ভর এই ছোট্ট ছোট্ট জনবসতিগুলোকে বলা হয় কি? জনপদ। ছোট ছোট জনবসতিকে বলা হয় কি? জনপদ। নিচে কয়েকটি উল্লেখযোগ্য জনপদের বর্ণনা দেয়া হলো। গৌড়। ষষ্ঠ শতকে বাংলার উত্তর ও উত্তর-পশ্চিম অংশে গৌড় রাজ্য বলে। ষষ্ঠ শতকে বাংলার উত্তর উত্তর-পশ্চিম অংশে গৌড় রাজ্য বলে। ষষ্ঠ শতকে। কোন শতকে? ষষ্ঠ শতকে। কোন শতকে? ষষ্ঠ শতকে। বাংলার উত্তর ও উত্তর-পশ্চিম অংশে। বাংলার উত্তর ও উত্তর-পশ্চিম অংশে গৌড় রাজ্য বলে। কি বলে? গৌড় রাজ্য বলে। গৌড় রাজ্য বলে। একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়, সেটাকে গৌড় রাজ্য বলে। গৌড় রাজ্য বলে। সপ্তম শতকে শশাঙ্ক গৌড় রাজা বলা হতো। তাহলে গৌড় রাজ বলা হতো কাকে? শশাঙ্ককে। কত শতকের? সপ্তম শতকের। কত শতকের? সপ্তম শতকে। তাহলে গৌড়ের রাজা বলা হতো কাকে? শশাঙ্ককে। গৌড়ের রাজা বলা হতো কাকে? গৌড়ের রাজ বলা হতো কাকে? শশাঙ্ককে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট ধরতে পারো। এই সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণবসান্য। তাহলে এই সময় গৌড়ের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ। তাহলে গৌড়ের রাজ বলা হয় কাকে? শশাঙ্ককে। কত শতকের দিকে শশাঙ্ক গৌড়ের রাজ বলা হতো? সপ্তম শতকে। আর শশাঙ্ক গৌড়ের রাজধানী ছিল কোথায়? গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় তুর্কি বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণবর্তীকে গৌড় বলা হতো। বাংলা তুর্কি বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণবর্তীকেও গৌড় বলা হতো। লক্ষণবর্তীকেও গৌড় বলা হতো। মালদহ জেলার লক্ষণবর্তীকে কি বলা হতো? গৌড় বলা হতো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে বাংলা বিজয়ের কিছু আগে কোন জেলার লক্ষণবর্তীকে গৌড় বলা হতো? মালদহ জেলার। বাংলা তুর্কি বিজয়ের কিছু আগে মালদহ জেলার কোনটিকে গৌড় বলা হতো? লক্ষণবর্তীকেও গৌড় বলা হতো।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।